নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পার্সোনাল ফাইন্যান্সের 10টা গোল্ডেন রুল। এই নিয়ম যদি আপনি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনার আয় যাই হোক না কেন ভবিষ্যতে কখনো আপনাকে আর্থিক সংকটে পড়তে হবে না। যদিও এই 10টা রুলই খুব গুরুত্বপূর্ণ, তবুও রুল নাম্বার 7 এবং রুল নাম্বার 10 এই দুটোর উপরে আমি সবথেকে বেশি জোর দেব। তো আসুন শুরু করা যাক। রুল নাম্বার 1। রুল নম্বর 1 হলো আপনি যে পরিমাণ অর্থ প্রতি মাসে আয় করছেন সেটাকে কিভাবে খরচা করবেন সে সম্বন্ধে একটা গাইডলাইন। এই রুলটাকে বলা হয় 50-30-20 রুল। আপনারা অনেকে এই রুলের কথা হয়তো আগেই শুনেছেন। আপনার কাছে এটা খুব ক্লিশে মনে হতে পারে যে আমি তো এটা অলরেডি জানি। দেখুন, এখানে জানাটা খুব ইম্পর্টেন্ট না, এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে রুলটাকে মেনে চলা। এই রুলটা হলো পার্সোনাল ফাইন্যান্সের ব্যাকবোন। এই রুলটাকে যদি আপনি ফলো করতে না পারেন তাহলে আগামী যে 9টা রুলের কথা আমি বলবো সেগুলোর কোনো ভ্যালু থাকে না। এই রুল নাম্বার 1 অনুযায়ী আপনার যে টোটাল মান্থলি ইনকাম তার 50% আপনি নিড, অর্থাৎ আপনার যে প্রাইমারি চাহিদাগুলো আছে সেগুলোর পিছনে খরচা করবেন। এই নিডগুলো কী কী আছে? 3টে যে মৌলিক চাহিদা আছে সেটা হচ্ছে অন্ন, বস্ত্র, বাসস্থান, আর এর সাথে আমি আরেকটা অ্যাড করব, বর্তমান সময় এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্স্যুরেন্স। তো আপনার যে টোটাল ইনকাম তার 50% এই প্রাইমারি নিডের পিছনে আপনি খরচা করবেন, 30% খরচা করবেন আপনার ওয়ান্সের পিছনে। এই ওয়ান্সের মধ্যে আছে বিভিন্ন ধরনের ভ্যানিটি প্রোডাক্টস, যেমন ধরুন আপনার মোবাইল, ল্যাপটপ, তারপর আপনার দামি গাড়ি, এর সাথে আপনি বিদেশে ঘুরতে চান, এবং এই ওয়ান্সের কোনো শেষ নেই। এর পিছনে আপনি ম্যাক্সিমাম 30% খরচা করতে পারবেন। আর তারপরে আসছে যে 20%, এই 20% আপনাকে সেভ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই রুল অনুযায়ী মিনিমাম 20% আপনাকে সেভ এবং ইনভেস্ট করতেই হবে, কিন্তু যদি এর থেকে আপনি আরও বেশি করতে পারেন সেটা অবশ্যই আরও ভালো। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরুন মিস্টার অমিত, যার মান্থলি ইনকাম 50,000 টাকা। তো এই রুল অনুসারে তিনি ম্যাক্সিমাম তার যে প্রাইমারি নিডসগুলো আছে, সে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং ইন্স্যুরেন্স, এর পিছনে তিনি ম্যাক্সিমাম 25,000 খরচা করবেন। এবং তার যে ওয়ান্স আছে, এই ওয়ান্সের পিছনে তিনি ম্যাক্সিমাম 15,000 টাকা খরচা করতে পারবেন। এবং ওনার যে মান্থলি ইনকাম তার 20% অর্থাৎ 10,000 টাকা তাকে সেভ করতে হবে এবং ইনভেস্ট করতে হবে। এইবার এই ইনভেস্টমেন্ট অপশন নিয়ে আসছে আমার রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এটা বলে যে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন সেই টাকাটা আপনি কোথায় কিভাবে ইনভেস্ট করবেন। দেখুন, ইনভেস্টমেন্টের যে অপশানগুলো আছে তার মধ্যে প্রধানত 3টে অপশান আছে। একটা হচ্ছে ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট, তারপর আছে ডেট বা ডেট রিলেটেড ইনস্ট্রুমেন্ট, এবং 3 নম্বরে আসছে গোল্ড বা অন্যান্য অল্টারনেট ইনভেস্টমেন্ট। এই রুল থেকে আমি জানতে পারবো যে আপনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টে কত ইনভেস্ট করতে পারবেন। এই রুলটাকে বলা হয় 100 মাইনাস আপনার এজ রুল। এই রুল অনুসারে আপনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, যেমন ধরুন স্টক, মিউচুয়াল ফান্ড, এইখানেতে আপনি যেটা ইনভেস্ট করতে পারবেন সেটা হলো 100 মাইনাস আপনার এজ %। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। যেমন ধরুন মিস্টার অমিত, যার বর্তমান বয়স 30 বছর, সেক্ষেত্রে তিনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টে ইনভেস্ট করতে পারবেন 100 মাইনাস 30 অর্থাৎ 70%, এবং বাকি যে টাকাটা সেটা তিনি বিভিন্ন ডেট ইনস্ট্রুমেন্ট এবং গোল্ডে ইনভেস্ট করতে পারবেন। এক্ষেত্রে একটা জিনিস বুঝতে হবে যে আপনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টে যেটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু আপনার বয়সের উপর নির্ভরশীল। যখন আপনার বয়স কম থাকছে তখন কিন্তু আপনি বেশি পার্সেন্টেজ ইনভেস্ট করছেন, কারণ সেই সময়তে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতাটা বেশি থাকছে, এবং যত বয়স আপনার বাড়তে থাকবে তত কিন্তু আপনার এই ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্ট ইনভেস্ট করার যে পার্সেন্টেজটা সেটা কমে যাবে। কারণ মিস্টার অমিতের বয়স যখন 50 বছর হবে তখন কিন্তু তিনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্টে ইনভেস্ট করবেন মাত্র 50%, এবং বাকি যে 50% সেটা কিন্তু তিনি ডেট বা অন্যান্য ডেট রিলেটেড ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে পারবেন। এরপরে আসছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে আমি যে বিভিন্ন অ্যাসেটে ইনভেস্ট করেছি সেই অ্যাসেট থেকে কি পরিমাণ রিটার্ন এক্সপেক্ট করতে পারি সেটা আমি রুল নাম্বার 3তে দেখব। এই রুলটা হলো 10:5:3 রুল। এই রুল অনুযায়ী আপনি ইকুইটি বা ইকুইটি রিলেটেড যে প্রোডাক্টে ইনভেস্ট করছেন সেখান থেকে আপনি 10% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, 5% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন ডেট বা ডেট রিলেটেড ইনস্ট্রুমেন্ট থেকে, এবং যেসব লিকুইড ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো থেকে আপনি 3% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে রুল এর অরিজিন হচ্ছে ইউএস। যেহেতু ইউএসএ ইনফ্লেশন রেট কম এবং ইন্ডিয়াতে ইনফ্লেশনের রেট বেশি, সেই কারণের জন্য আমি এই যে রুলটা, এই রুলের সাথে প্রতিটা প্যারামিটারসে 2% করে অ্যাড করে দিতে পারি। সুতরাং ইন্ডিয়ার ক্ষেত্রে একটু রুলটাকে মডিফাই করে আমি বলতে পারি যে এক্ষেত্রে ইকুইটি বা ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনি 12%-এর মতো রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। তারপর ডেট বা ডেট রিলেটেড ইনস্ট্রুমেন্ট থেকে আপনি 7%-এর মতো রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। লিকুইড যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেখান থেকে আপনি 4-5% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন। এরপরে আছে রুল নম্বর 4। রুল নাম্বার 4 হলো যে আপনি এমার্জেন্সি ফান্ডে কত টাকা রাখবেন। আমাদের সময় সবসময় সমান যায় না, সেই কারণের জন্য আমাদের খারাপ সময়ের জন্য কিছু টাকা এমার্জেন্সি ফান্ডে সবসময়ের জন্য রাখতে হবে, এবং এই এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্টটা হবে আপনার 3 মাসের যে ইনকাম সেই পরিমাণ টাকা, এবং এই টাকাটা আপনাকে খুব একটা সিকিউর জায়গাতে রাখতে হবে।
একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, ধরুন আপনার মান্থলি ইনকাম 50,000 টাকা, তো সেক্ষেত্রে আপনাকে এমার্জেন্সি ফান্ড রাখতে হবে 1.5 লাখ টাকা, এবং এই 1.5 লাখ টাকা আপনি এমন জায়গায় রাখবেন যেটা খুব সেফ এবং সিকিউর এবং খুব সহজেই সেটা আপনি তুলতে পারবেন। এক্ষেত্রে আপনার এফডি বা সেভিং অ্যাকাউন্ট একটা অপশান হতে পারে। রুল নম্বর 5, লাইফ ইন্স্যুরেন্স কাভারেজ নিয়ে। দেখুন, আপনি যদি পরিবারের একমাত্র আর্নিং মেম্বার হন, সেক্ষেত্রে আপনার লাইফ ইন্স্যুর অবশ্যই করতে হবে, এবং এক্ষেত্রে আপনি টার্ম ইন্স্যুরেন্স নিতে পারেন, এবং এই কাভার ভ্যালুটা হতে হবে আপনার যে ইয়ারলি ইনকাম অ্যাটলিস্ট তার 10 টাইমস। একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই, ধরুন আপনার ইয়ারলি ইনকাম 6 লাখ, সেক্ষেত্রে আপনাকে যে টার্ম ইন্স্যুরেন্সটা নিতে হবে তার মিনিমাম কাভারেজ হবে 60 লাখ, এর থেকে বেশি হলে আরও ভালো। রুল নম্বর 6, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। বর্তমান সময়তে চিকিৎসার কস্ট দিনকে দিন বাড়তেই চলেছে, এবং বিভিন্ন সরকারি বা সরকার পোষিত যেসব হসপিটালগুলো আছে সেখানে সুযোগ পাওয়া খুব মুশকিল। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রাইভেট হসপিটালেরও দ্বারস্থ হতে হবে, এবং সেখানে খরচ খুব বেশি। সেই কারণের জন্য কিন্তু আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখতে হবে, এবং আপনার যে হেলথ ইন্স্যুরেন্সের পরিমাণটা হবে সেটা হলো আপনার যেটা অ্যানুয়াল স্যালারি তার 50% অথবা 5 লাখ এর মধ্যে যেটা বেশি হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, ধরুন আপনার অ্যানুয়াল ইনকাম 20 লাখ, সেক্ষেত্রে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে 20 লাখের 50% অর্থাৎ 10 লাখ টাকা। আর যদি আপনার অ্যানুয়াল ইনকাম 8 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনার 50% হচ্ছে 4 লাখ টাকা, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে 4 লাখ নয়, আপনি 5 লাখ টাকাই নিন। এরপরে আসছে 7 নম্বর রুল। এই রুলটার উপর আমি খুব গুরুত্ব দিতে বলেছিলাম। এই রুলটা আপনি যখন বাড়ি কিনবেন তখন আপনি ফলো করবেন। এই রুলটা হলো 3, 20, 30, 40 রুল। এখানে 3 বলতে বোঝায় আপনি যে বাড়িটা কিনবেন সেই বাড়িটার দাম আপনার যে অ্যানুয়াল ইনকাম তার ম্যাক্সিমাম 3 গুণ হবে। আপনার যে লোনের টেনিওর সেটা ম্যাক্সিমাম 20 বছর হবে। 30 বলতে বোঝায় আপনি যদি লোন নিয়ে বাড়ি কেনেন তাহলে যে ইএমআইটা দেবেন সেই ইএমআইটা আপনার ইনকামের 30%-এর বেশি হবে না, এবং যখন আপনি লোন নিয়ে বাড়ি কিনবেন তখন আপনি যে ডাউন পেমেন্টটা করবেন সেটা অবশ্যই আপনার লোন অ্যামাউন্টের 40% হতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরুন মিস্টার অমিতের ক্ষেত্রে তার অ্যানুয়াল স্যালারি 6 লাখ, তাহলে ম্যাক্সিমাম যে টাকাটা তিনি বাড়ি কেনার জন্য লোন নিতে পারবেন সেটা হলো 3 × 6 অর্থাৎ 18 লাখ, এবং তার লোন টেনিয়র হতে হবে ম্যাক্সিমাম 20 বছর। এরপর তিনি লোনের জন্য যে ম্যাক্সিমাম ইএমআইটা দিতে পারবেন সেটা হলো তার মান্থলি ইনকামের 30%। এক্ষেত্রে তার মান্থলি ইনকাম হচ্ছে 50,000 টাকা, তার 30% অর্থাৎ 15,000 টাকা। তাকে অবশ্যই দেখতে হবে যে লোন নেবার আগে তিনি যেন যে টাকা লোন নিচ্ছেন তার 40% ডাউন পেমেন্ট করার ক্যাপেবল হতে পারেন। এক্ষেত্রে 18 লাখের 40% অর্থাৎ 7.2 লাখ যখনই তিনি লোন নেবেন তিনি অবশ্যই দেখে নেবেন যে অ্যাটলিস্ট তিনি 7.2 লাখ এটা জমিয়েছেন, এবং তারপরে তিনি লোনের জন্য অ্যাপ্লাই করছেন। কারণ এইভাবে যদি লোন নেন তাহলে তার ক্ষেত্রে লোনের যে ইন্টারেস্ট বার্ডেন সেটা কম আসবে, এবং অন্যান্য যেসব খরচাগুলো আছে সেগুলো সহজে মেনটেন করতে পারবে, এবং তাকে যে ইনভেস্ট করতে হবে সেই ইনভেস্টটাও তিনি সহজেই করতে পারবেন। এরপরে আসছে রুল নম্বর 8। দেখুন, আমরা বর্তমানে ক্রেডিট ডিপেন্ড সোসাইটিতে বাস করি, যেখানে সব কিছুই আমরা লোনে আর ইএমআই কিনতে পারি। বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ সব কিছু ইএমআই কেনা যায়, কিন্তু আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে যে আপনার যে টোটাল ইএমআই সেটা কখনোই আপনার মান্থলি ইনকামের 40%-এর বেশি হবে না। বাড়ির ক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি যে 30% ম্যাক্সিমাম ইএমআই হতে পারবে, সুতরাং বেঁচে থাকলো আর 10%। এবার আপনি যদি অন্যান্য যে জিনিসগুলো কিনবেন সেগুলো ম্যাক্সিমাম এই 10%-এর ভেতরেই আপনাকে কভার করে নিতে হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই, যদি আপনার মান্থলি স্যালারি 50,000 হয়, তো সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম যে ইএমআইটা দিতে পারবেন সেটা হচ্ছে 20,000। বাকি 30,000 কিন্তু আপনাকে আপনার এক্সপেন্স এবং ইনভেস্টের পিছনে খরচা করতে হবে। এরপরে আসছে রুল নম্বর 9। এই রুল বলে যে আপনি যখন একটা লাক্সারি প্রোডাক্ট কিনবেন সেটা কি আপনি অ্যাফোর্ড করতে পারবেন, এটা এই রুল থেকে বোঝা যাবে। এই রুল অনুযায়ী আপনি যখন একটা লাক্সারি প্রোডাক্ট কিনবেন তখন এটা ভেবে দেখবেন যে এই প্রোডাক্টটা কি আপনি পরপর 2বার কিনতে পারবেন। যদি সেটা কেনার আপনার ক্ষমতা থাকে তাহলে আমি বলবো যে এই প্রোডাক্টটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন। আর যদি আপনি এটা পরপর 2বার কিনতে না পারেন, বা একবার কেনার পরে দ্বিতীয়বার কিনতে গেলে আপনার ফিনান্সিয়াল অবস্থা খারাপ হতে পারে, সেক্ষেত্রে এটা বলা যায় যে আপনি এই প্রোডাক্টটা এখনও অ্যাফোর্ড করার জন্য প্রস্তুত নন। সুতরাং আপনি দ্বিতীয়বার ভেবে দেখবেন যে এই প্রোডাক্টটা আপনি কিনবেন কিনা। এরপরে আসছে 10 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটার উপরও আমি খুব জোর দিতে বলেছিলাম। এই রুল অনুযায়ী আপনি যখন ইনভেস্ট করবেন অবশ্যই এটা খুব তাড়াতাড়ি শুরু করবেন, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করবেন, এবং অবশ্যই কনসিস্টেন্ট থাকবেন। আপনাকে আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দেবো যদি আপনি আর্লি শুরু করেন তাহলে আপনি কতটা লাভবান হতে পারবেন। আপনাকে আমি 2 বন্ধুর উদাহরণ দিচ্ছি, একজনের নাম রমেশ এবং আরেকজনের নাম সুরেশ। দুজনেই 25 বছর বয়সে প্রথম চাকরি পায়। রমেশ চাকরি পাওয়ার পরেই প্রতি মাসে মাসে 5,000 টাকা ইনভেস্ট করতে শুরু করে, এবং তারপর 10 বছর সে ইনভেস্ট করতে থাকে, এবং 10 বছর পর যখন তার বয়স 35 বছর হয় তখন সে ইনভেস্ট করা বন্ধ করে দেয়। এবার যে টাকাটা সে ইনভেস্ট করলো সেই টাকার থেকে যদি 12% হারে রিটার্ন পায়, তাহলে দেখবো যে 60 বছর বয়সে রিটায়ারমেন্টের সময়
তার যে রিটায়ারমেন্ট কর্পাস সেটা দাঁড়াবে 1,97,48,890 টাকা। এরপর ধরুন তার বন্ধু সুরেশ, সেও 25 বছর বয়সে চাকরি পেয়েছিল, কিন্তু সে প্রথম 10 বছর কোনো ইনভেস্ট করেনি। 35 বছর বয়সে সে ইনভেস্ট চালু করলো এবং 35 বছর থেকে স্টার্ট করে আগামী 10 বছর সে ইনভেস্ট করলো এবং 45 বছর বয়সেতে গিয়ে সেও ইনভেস্ট করা বন্ধ করে দিল। এইবার যদি আমি দেখি যে তারও যে ইনভেস্টমেন্টটা সেটা থেকে যদি 12% হারে রিটার্ন পায়, তো সেক্ষেত্রে তার যে রিটায়ারমেন্ট অ্যামাউন্ট যেটা দাঁড়াবে 60 বছর বয়সে, সেই ভ্যালুটা আসবে 63,58,614 টাকা। এক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করার মতো যে রমেশ এবং সুরেশ দুজনেই কিন্তু 10 বছর ইনভেস্ট করেছে এবং দুজনেই প্রতি মাসে 5,000 টাকা ইনভেস্ট করেছে, অর্থাৎ দুজনেরই ইনভেস্টমেন্ট ভ্যালু হচ্ছে 6 লাখ টাকা। রমেশের ক্ষেত্রে তার রিটায়ারমেন্ট কর্পাস আছে 1,97,00,000 টাকার মতো, সেখানে সুরেশের ক্ষেত্রে তার রিটায়ারমেন্ট অ্যামাউন্ট আসছে 63,58,000 টাকার মতো। সুতরাং দেখা যাচ্ছে যে 10 বছর আগে শুরু করার জন্য রমেশ 1,33,00,000 টাকা বেশি পায়। এবং পরিশেষে একটা কথা বলে যে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2 ঘন্টা আপনি আপনার পার্সোনাল ফাইন্যান্সকে সঠিকভাবে প্ল্যান করতে এবং ম্যানেজ করতে ব্যয় করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।